প্রিয় দর্শক, আমি সায়ন আর গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দর্শক, আজ আমরা আলোচনা করব ইরান দেশটিকে নিয়ে, যে দেশটির প্রাচীন নাম পারস্য। পশ্চিম এশিয়ার একটি দেশ, এক সুপ্রাচীন সভ্যতা এই দেশে বিকশিত হয়েছিল। ইরান মানেই অগ্নি উপাসক পারসিকদের দেশ, যে ইরানে জোরাস্ট্রিয়ান ধর্ম বা জরথ্রুষ্টের অনুগামীরা তাদের ধর্মকে বিকশিত করেছিলেন। যে ইরানের ধর্মগ্রন্থের নাম ছিল জেন্দাবেস্তা, যাদের কথা আমরা ইতিহাসের পাতায় পড়েছি বারবার। সেই ইরানের কথাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। একই সঙ্গে প্রাচীন পারস্য ধীরে ধীরে কিভাবে বর্তমানে ইরানে পরিণত হলো, ইসলামিক রিভলিউশন সেখানে সংঘটিত হলো, এবং বর্তমানে যে রাজনৈতিক টানাপোড়েন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে, তা সবকিছুই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ইরান দেশটির প্রাচীন ইতিহাস জানার আগে আমরা একটু ইরানের ভৌগোলিক অবস্থান দেখে নিই। এই দেশটির পশ্চিম দিকে রয়েছে ইরাক, উত্তর পশ্চিমে রয়েছে তুরস্ক, আর্মেনিয়া ও আজেরবাইজান, উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর। এছাড়া উত্তর পূর্ব দিকে রয়েছে তুর্কমেনিস্তান, পূর্ব দিকে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এছাড়া দেশটির দক্ষিণ পশ্চিমে রয়েছে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান। তো এ তো গেল ইরানের ভৌগোলিক অবস্থান। ইরান দেশটির আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার। এই দেশটির রাজধানী তথা সবথেকে বড় শহরের নাম হচ্ছে তেহরান। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলো যেমন হরপ্পান সভ্যতা বা মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, ব্যাবিলনিয়ন সভ্যতা ইত্যাদির মতোই প্রাচীন ইরানের সভ্যতা। মোটামুটিভাবে সপ্তম খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্টপূর্ব সপ্তম অব্দে সাইয়েক্সিরাস মিডিয়ান রাজবংশের প্রতিষ্ঠা করেন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দে সাইরাস দ্য গ্রেট আখমেনেদীয় সাম্রাজ্যের বা আখমেনেদীয় রাজবংশের প্রতিষ্ঠা করেন, এবং তাঁর আমলে তাঁর সাম্রাজ্যের বিস্তার হয়েছিল এক বড় অঞ্চল জুড়ে। বর্তমান ইরান দেশটি ভৌগোলিকভাবে যে অঞ্চলে অবস্থিত, সেই গোটা অঞ্চলটি ছাড়াও মধ্য এশিয়ার কিছু অঞ্চল, আরব উপদ্বীপের উত্তর পূর্বাংশ, পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, বর্তমান তুরস্ক থেকে শুরু করে দক্ষিণ পূর্ব ইউরোপের সামান্য অংশ, এমনকি আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকা পর্যন্ত তাঁর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। অর্থাৎ সাইরাস দ্য গ্রেটের শাসনকাল প্রাচীন পারস্যের ইতিহাসের এক গৌরবজনক অধ্যায়। চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করেন। এর পরবর্তীকালে 247 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের সূচনা ঘটে পার্থিয়ান সাম্রাজ্যের, যার আরেক নাম আরসাসিদ সাম্রাজ্য। 224 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্যের শাসন স্থায়ী হয়েছিল। পার্থিয়ান সাম্রাজ্যের বিস্তার প্রসারও কিছু কম ছিল না। বর্তমান তুরস্ক অঞ্চল থেকে শুরু করে বর্তমান ইরাক, ব্যাবিলনীয় সভ্যতার প্রসার হয়েছিল যেই অঞ্চলে, সেই অঞ্চল সহ বর্তমান আফগানিস্তান থেকে শুরু করে বর্তমান পাকিস্তান রাষ্ট্রের কিছু অঞ্চল, এই সবটাই ছিল পার্থিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। পার্থিয়ান সাম্রাজ্যের আমলে প্রাচীন পারস্যে বিকাশ ঘটেছিল শিল্প ও স্থাপত্য কলার। প্রাচীন পারস্যিক ধর্মীয় ভাবনার বিকাশ ঘটেছিল, এবং এই সময় প্রাচীন পারস্যের উপর গ্রিক সংস্কৃতির একটা প্রভাবও পরিলক্ষিত হয়েছিল। বর্তমান ঐতিহাসিকরা বলেন, আখমেনেদীয়দের পতনের পর আরসাসিদ বা পার্থিয়ান শাসকরাই ছিলেন ইরানের প্রকৃত ভূমিপুত্র, যাদেরকে বলা হতো প্রথম প্রকৃত ইরানীয় রাজবংশ, যাদের শিকড় প্রাচীন পারস্যের মাটির সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই আরসাসিদ শাসকদের বলা হতো কিং অফ কিংস, অর্থাৎ রাজাদের রাজা। একথা বলার কারণ, তাদের সাম্রাজ্যের অধীনে সেই অঞ্চলে অনেক ছোট ছোট রাজা তাদের করদ রাজ্য হিসাবে, অর্থাৎ পার্থিয়ান শাসকদের করদ রাজ্য হিসাবে রাজত্ব করতেন। 224 খ্রিস্টাব্দে পার্থিয়ান বা আরসাসিদ সাম্রাজ্যের পতন ঘটে। সূচনা হয় সাসানীয় সাম্রাজ্যের। এই সাম্রাজ্য স্থায়ী হয়েছিল 651 খ্রিস্টাব্দ পর্যন্ত। সাসানীয় শাসনকালেই প্রাচীন ইরানে ইসলামিক বিজয়ের ঘটনা সংঘটিত হয়েছিল, অর্থাৎ আরব মুসলিমরা প্রাচীন পারস্য বিজয় করেছিলেন। সাসানীয় রাজবংশের আমলে ইরানে জরাস্ট্রিয়ানিজমের পুনরুজ্জীবন ঘটে, অর্থাৎ অগ্নি উপাসক জরথ্রুষ্টের অনুগামী যারা, তাদের ধর্মের পুনরুজ্জীবন ঘটে, প্রসার ঘটে, এবং নতুন করে এই ধর্ম যেন প্রাণ পায় এই আমলে। এই আমলে অনেক বড় বড় স্থাপত্য, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি জনকল্যাণমুখী এক রাষ্ট্রভাবনা এই সময় প্রসারিত হয়েছিল। সাসানীয় সাম্রাজ্যের যে সাংস্কৃতিক প্রভাব তা ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। পশ্চিম ইউরোপ থেকে শুরু করে পূর্ব আফ্রিকা, এমনকি ভারত, চীন পর্যন্ত সাসানীয় সাম্রাজ্যের সাংস্কৃতিক প্রভাব এসে পৌঁছেছিল। সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে ইসলামিক আক্রমণের মধ্য দিয়ে।
আরবরা পারস্য জয় করলে সাসানীয় শাসনের বা সাসানীয় রাজবংশের শাসনের অবসান ঘটে। ইসলামিক বিজয় সম্পূর্ণ হওয়ার পর প্রাচীন ইরানের ধর্মীয় এবং সাংস্কৃতিক জগতে এক বিরাট পরিবর্তন হয়ে যায়। প্রাচীন ইরানের স্থাপত্য, চিত্রকলা, সঙ্গীত থেকে শুরু করে দার্শনিক ভাবনা, ধর্মভাবনা সবকিছুই ইসলামের আগমনের ফলে বা ইসলামিক বিজয়ের ফলে পরিবর্তিত হয়ে যায় কিংবা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ হারিয়ে যায়। প্রাচীন পারস্যের অগ্নি উপাসক সম্প্রদায়, জরথুস্ট্রের অনুগামী ছিলেন যারা, তারা প্রাচীন ইরান থেকে অনেকে প্রাণ বাঁচাতে ভারতবর্ষে চলে আসেন এবং ভারতবর্ষে এসে আশ্রয় নেন। বর্তমান ভারতবর্ষে তাদের সংখ্যা খুবই কম, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের কৃতিত্ব ও প্রতিভার সাক্ষ্য রেখে গিয়েছেন। পারস্যে ইসলামিক বিজয় সম্পূর্ণ হওয়ার কিছুদিন পর থেকে ধীরে ধীরে পারসিক রাজবংশগুলি তাদের শাসন ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে শুরু করেন। তবে তখন প্রাচীন পারসিক ধর্মভাবনায় নয়, বরং নব্য আগত ইসলাম ধর্মের ধর্মীয় ভাবনায় পরিচালিত হয়ে তারা তাদের শাসন ব্যবস্থা এগিয়ে নিয়ে যান। প্রাচীন ইরানীয় রাজবংশগুলি আরবিক প্রভাব অনেকটাই কমিয়ে ফেলে, পারসিক ভাষার পুনরুজ্জীবন ঘটে। পরবর্তীকালে পারস্য দেখেছে সেলজুক তুর্কি ও খোয়ারাজমিয়ান শাসকদের শাসনকাল। একাদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে পারস্য সাক্ষী থেকেছে মঙ্গল বিজয় এবং পরবর্তীকালে তিমুরিদ নবজাগরণের। ষোড়শ শতাব্দীতে সাফাবিদ রাজবংশের আমলে শিয়া ইসলাম ইরানের প্রধান ধর্ম হিসাবে স্বীকৃতি লাভ করে। এরপর সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে আফসারিদ সাম্রাজ্য ও কাজার রাজবংশকে রাজত্ব করতে দেখা যায় পারস্যে। বিংশ শতাব্দীর প্রথম দিকে ইরানে দীর্ঘদিন ধরে চলে এক সাংবিধানিক সংস্কারের পর্ব। এরপর 1925 সালের 15ই ডিসেম্বর রেজা শাহ পল্লবীর হাত ধরে ইরানে শুরু হয় পহলবী রাজবংশের শাসনকাল। কিন্তু 1979 সালে ইরানে সংঘটিত হয় ইসলামিক বিপ্লব এবং অবসান ঘটে রেজা শাহ পল্লবীর শাসনকালের। ইসলামিক বিপ্লবের পরই ইম্পিরিয়াল স্টেট অফ ইরান হয়ে যায় দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। প্রসঙ্গত উল্লেখ্য, ষোড়শ শতাব্দীতে সাফাবিদ রাজবংশের শাসনকালে ইরানে দ্বাদশী শিয়া মতবাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। বর্তমান ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষই দ্বাদশী শিয়া শাখা কিংবা ইচনা আশারিয়ার অন্তর্গত। ইরানে ইসলামিক রিভলিউশন বা ইসলামিক বিপ্লব হওয়ার পিছনে কয়েকটি কারণ কাজ করেছিল, যেমন রেজা শাহের দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা, দমনমূলক নীতি, বিদেশি শক্তির সঙ্গে অতিরিক্ত মেলামেশা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের শাহের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইরানের জনগণের একটি বড় অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মনে করেছিলেন ইরানের শাহ আর ইরানের সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন না, তিনি বরং তার মার্কিন ও ব্রিটিশ প্রভু কিংবা বন্ধুদের স্বার্থে তাঁদের হয়েই কাজ করে চলেছেন। 1979 সালে যার নেতৃত্বে ইরানে ইসলামিক বিপ্লব সম্পন্ন হয়েছিল তার নাম ছিল আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেইনি। ইসলামিক বিপ্লবের পর ইরান পরিণত হলো একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে, যাকে ইংরেজিতে বলা হয় থিওক্র্যাটিক স্টেট। 1979 থেকে 1989 পর্যন্ত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনি ছিলেন ইরানের সুপ্রিম লিডার। পরবর্তীকালে আয়াতুল্লাহ আলী খামেনেই হয়ে ওঠেন ইরানের সুপ্রিম লিডার। ইরানে ইসলামিক বিপ্লব সম্পূর্ণ হওয়ার পর সেদেশে ইসলামিক কট্টরপন্থা ক্রমশ মাথাচাড়া দেয়। আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের নেতৃত্বে শুরু হয় ইসলামিক নীতি পুলিশের শাসন, নীতি পুলিশের নজরদারি। বিশেষ করে সেদেশের মহিলাদের এক কঠিন ধর্মীয় শাসনের অধীনে মুড়ে ফেলা হয়। ইরানের মেয়েদের জন্য বোরখা ও হিজাব বাধ্যতামূলক করা হয়। কোনো ধরনের পশ্চিমী গণতন্ত্র বা পশ্চিমী চিন্তাধারা বা যে কোনো ধরনের পশ্চিমী প্রভাব থেকে ইরানকে সম্পূর্ণভাবে আলাদা রাখার প্রয়াস চালিয়ে যান আয়াতুল্লাহ খামেনেই ও তার অনুগত বাহিনী। তারপর দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সেই অর্থে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না এবং এরই মধ্যে ইরান তাদের দেশে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে। ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে এই অভিযোগে সোচ্চার হয় আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ। ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপিয়ে দেয় আর্থিক নিষেধাজ্ঞা। পরবর্তীকালে সে বোঝা আরও কঠিন হয়ে ওঠে। ইরানের বুকে পরমাণু কর্মসূচি চালানোর খবর পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিতে থাকে সেই পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য এবং এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দোসর হয় ইসরায়েল। দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শুরু হয় এক রাজনৈতিক টানাপোড়েন ও দর কষাকষি। আমেরিকা বারবার চাপ দিয়ে ভয় দেখিয়ে বন্ধ করাতে চেয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে। যদিও ইরান বারবার বলেছে তাদের এই পারমাণবিক কর্মসূচি কোনো সামরিক কারণে নয়, কিন্তু পরবর্তীকালে ইরানের বেশ কিছু কাজকর্মে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ার অনেক দেশের সন্দেহ হয় ইরান বুঝি পরমাণু বোমা তৈরির কাজ এগিয়ে নিয়ে চলেছে
এর ফলশ্রুতিতে গত বছর ইসরায়েলের সঙ্গে একটা কয়েকদিনের যুদ্ধ হয় ইরানের। কয়েকদিনের সেই যুদ্ধে ইসরায়েল এবং ইরান উভয় পক্ষেরই বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি জায়গায় বোমা ফেলে নিশ্চিত করতে চেয়েছিল যাতে ইরানের বিভিন্ন স্থানে তাদের পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস হয়ে যায়। সেই অল্পদিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি অবশ্য কিছু কম হয়নি। তাদের প্রথম সারির কয়েকজন বিজ্ঞানী ও রাজনীতিবিদের মৃত্যু হয় সেই যুদ্ধে। পরবর্তী সময়ে ইরান আবার তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলে এবং এর ফলে আবার নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসে। সাম্প্রতিককালে ওমানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক দফা আলোচনা শেষ হয়েছে, যদিও তাতে ফল বিশেষ কিছু হয়নি। আবার দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এই দুই দেশের মধ্যে এবং এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার সামরিক অভিযানের হুমকি দিচ্ছেন। এমনকি ইরানকে চাপে রাখার জন্য ট্রাম্প পাঠিয়ে দিয়েছেন তাদের দুটি বৃহৎ রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড। এর সঙ্গে পাঠানো হয়েছে আরও 6টি যুদ্ধ জাহাজ। অর্থাৎ একদিকে ইরানের সঙ্গে আলোচনা, অন্যদিকে ইরানকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখার জন্য ট্রাম্প প্রশাসন কাজ করে চলেছে। ট্রাম্প প্রশাসন অবশ্য চাইছে যে কোনোভাবে ইরানের এই শাসক গোষ্ঠী তাদের পতন হোক। আমেরিকা চাইছে তারা যে কোনোভাবে ইরানে তাদের ক্ষমতা ছেড়ে দিক বা ইরান ছেড়ে চলে যাক, কারণ আমেরিকা চাইছে ইরানে পুনরায় শাহ পল্লবীর অর্থাৎ শাহ রেজা পল্লবীর শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে। গত কয়েক মাসে ইরানের মানুষ হাজারে হাজারে কাতারে কাতারে রাস্তায় নেমেছেন, প্রতিবাদে মুখর হয়েছেন। নারীরা রাস্তায় নেমে এসে প্রকাশ্যে ছিঁড়েছেন তাদের হিজাব। তারা বলেছেন ইরানের এই নীতি পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি, কঠোর শাসন তারা আর মেনে নেবেন না। ইরানে ইসলামিক বিপ্লব হয়েছিল অতিরিক্ত পশ্চিমী প্রাধান্যের কারণে। ইরানের মানুষ তখন চেয়েছিলেন ইরানে পশ্চিমী প্রাধান্য এবং পশ্চিমী মাতব্বরি বন্ধ হোক। তার সঙ্গে শাহ রেজা পল্লবীর শাসন ব্যবস্থার বিরুদ্ধেও তাদের হয়তো ক্ষোভ ছিল, কিন্তু সেই সময় ইরানের সমাজ ছিল অনেক খোলামেলা। নারীদেরকে সেখানে জোর করে ঘরে আবদ্ধ করে রাখা হয়নি। মানুষের মত প্রকাশের স্বাধীনতাও ছিল যথেষ্ট। আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের আমলের আজকের ইরান কেমন এক দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, মেয়েদের কোনো অধিকার। তাই হয়তো ইরানের মানুষ আবার রাস্তায় নেমেছে। তারা চাইছে আবার একটি বিপ্লব করে ইরানের এই খামেনেইয়ের শাসন ব্যবস্থার পতন ঘটাতে। আমেরিকা হয়তো পিছন থেকে তাদেরকে সাহায্য কিংবা সমর্থন করছে। আগামী দিনে আমেরিকা ইরান আক্রমণ করবে কিনা সেটা তো সময় বলবে। তবে একটা অদ্ভুত বিষয় হলো, এককালে যে ইরানের মানুষ রাস্তায় নেমেছিলেন শাহ রেজা পল্লবীর শাসনের অবসান ঘটাতে, আজ তারাই কিন্তু আবার চাইছেন রেজা শাহর সেই শাসন ইরানে আবার ফিরে আসুক। যে উদ্দেশ্যে তারা ইরানে ইসলামিক রিভলিউশন করেছিলেন বা ইসলামী বিপ্লব করেছিলেন, সেই উদ্দেশ্য হয়তো পুরোপুরি সাধিত হয়নি। তবে এই কথা বলাই যায়, পশ্চিম এশিয়ার শান্তি ও সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে ইরানের ঘটনা একটা বড় ভূমিকা রাখে। তো আজকের ভিডিও আপাতত এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।